বিকালবেলা বাসায় ফিরছি কলেজ থেকে। আকাশটা মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। বাসায় ফিরছি হেঁটে হেঁটে। আজকে সাইকেল নিয়ে যাইনি, বন্ধুরা মিলে একসাথে হেঁটে গিয়েছিলাম। ও আগে পরিচয়টা দিয়ে নেই, আমি শাহরিয়ার রহমান, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি। বাবা আইনজীবী, মা গৃহিণী। আমরা দুই ভাই এক বোন, আমি সবার বড়। গল্পে ফিরা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বেশ খানিকটা অবাক হলাম। চারদিকে তথ্যমতো ভাব, খুব নীরব। আমি ভিতরে গেলাম, আর রুমে গিয়ে দেখি মা চুপচাপ বসে আছে। পাশে আমার ছোটো বোন তিশা মিজানকে দেখতে পাচ্ছি না। মিজান হলো আমার ছোটো ভাই, ক্লাস 9-এ পড়ে। আমি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আজকে তোর কাকা ঝগড়া করেছে, উল্টোপাল্টা গালিগালাজ করেছে। কিছু বললেই মারতে আসে তোর বাবাকে। কত করে বলি আমাদের জমিটা দিয়ে দিতে, তাহলেই তো এত সমস্যা হয় না। আমরা না হয় একটু জমি কম নিলাম, সমস্যাটা কোথায়? মা এটা নতুন কি? বকা তো প্রতিদিনই দেয়। ওরা বকা দিলে কি আমাদের ঝগড়া করতে হবে শুধু শুধু? এসব চিমটি করে মাথা নষ্ট করো না তো। খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, তুই আগে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আর তিশা, তুই আয়, একসাথে বসে খেয়ে নে। মিজান যে কোথায় গেল? মা, মিজানকে একটু শাসন করতে পারো না? সব সময় ঘোরাঘুরি করে আড্ডা দেয়। এখন কি আড্ডা দেওয়ার বয়স হয়ে গেছে নাকি? এই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। আর মা আমাকে খাবার দিল, আমি খেতে লাগলাম। তখনই মিজান আসলো, আর আমাকে দেখে সোজা রুমে চলে গেল। আমি আর কিছু বললাম না। আমি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপছি। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে বের হলাম সাইকেল নিয়ে, আর সোজা চাচার দোকানে আসলাম। এসে দেখি তুষার বসে আছে। আমি যেতেই বলতে লাগলো, কিরে, তুই কি মরে গেছিলি নাকি? কতগুলো কল দিয়েছি, ফোনটা চেক করে দেখ তো কতক্ষণ ধরে বসে আছি। আরে রাগিস না, এখন চল কোথাও গিয়ে ঘুরে আসি, ভালো লাগছে না। বাসায় কত ঝামেলা তুই তো জানিস, তাই না? চল আজকে নদীর পাড়ে যাই, ওখানে বসলে ভালো লাগবে। তুই দাঁড়া, আমি বাসা থেকে সাইকেলটা নিয়ে আসছি। এই বলে তুষার বাসায় গিয়ে সাইকেল আনতে গেল। বাসার কাছে একটু পরে তুষার সাইকেল নিয়ে আসলো, আর আমরা দুজন মিলে নদীর পাড়ে যেতে লাগলাম। আর নদীর পাড়ে এসে আমি আর তুষার বসলাম। আর তখন তুষার বলতে লাগলো, তোদের বাসার ঝামেলা যে কবে শেষ হবে আল্লাহ জানে। কত সহ্য করা যায় বলতো? আমার তো মনে হয় তোর বাবা মার মধ্যে ঝগড়া এই নিয়ে। রে, তুই তো সব কিছু জানিস। আমার আর এসব ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছা করে কাকা কাকিকে পিটিয়ে আসি। না রে, এসব করিস না। এসব করলে মানুষ খারাপ বলবে। শুধু শুধু মানুষের কাছে খারাপ হওয়ার দরকার আছে? আচ্ছা, সামনের দিকে তাকিয়ে দেখ তো, চিনতে পারছিস কি না? আমি তুষারের কথায় সামনের দিকে তাকালাম, আর দেখি আমার কাকি আমার এক বন্ধু হাসানের সাথে হাত ধরে বসে আছে। এটা দেখে আমি তুষারের দিকে তাকিয়ে আছি আর বললাম, দোস্ত, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? হাসানের সাথে আমার কাকি কি করে এখানে, তাও আবার একসাথে বসে গল্প করছে? দেখ, আমারও মাথায় কিচ্ছু আসছে না। ওনাকে আমি সব সময় মায়ের মতো দেখি। ওনাকে নিয়ে এসব ভাবা ঠিক না। হতে পারে এমন দুজনের দেখা হয়েছে, তাই হয়তো কথা বলছে। তুই ঠিক বলছিস, হতে পারে। চল সামনের দিক থেকে একটু ঘুরে বাসায় চলে যাই, সন্দেহ হয়ে আসছে। তখনই কোথা থেকে একটা বোরকা পরা মেয়ে আসলো সামনে। মেয়েটা পিচ্ছি, দেখে মনে হবে 8 বা 9-এ পড়ে, কিন্তু পিচ্ছি মেয়েদের বোরকা পরে দারুণ লাগে। মেয়েটা এসে আমাকে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, এদিকে একটা পিচ্চি মেয়েকে দেখেছেন? এই ধরেন 4 বছর হবে। প্লিজ ভাইয়া দেখেন। আরে, তুই নিজেই তো একটা পিচ্ছি, তুমি আবার আরেক পিচ্ছিকে খুঁজতে যাচ্ছ? বাসায় যাও পিচ্ছি বাবু। ধ্যাত, আপনারা আসলেই একটা বখাটে। এই বিষয়টা নিয়ে আপনারা মজা করছেন, আমার আশাটাই ভুল হয়েছে। সরি। তুষার চুপ থাক, আসলে সরি, ও একটু এরকমই। এদিকে আসো, দেখিনি আপনার কি হয়। আসলে ও আমার ছোট বোন। আমরা দুজনে এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে, কিন্তু আমি একটু সামনে তাকিয়েছিলাম, পরে দেখি সিমি আমার বোন পাশে নেই। ও আচ্ছা, চলুন আমি আপনাকে খুঁজে দিচ্ছি
তুষার তুই এখানে বসে থাক, আমি খুঁজে দিয়ে আসি। এই বলে মেয়েটার সাথে যেতে লাগলাম। অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না। যদিও আমি চিনি না আমি মেয়েটার সাথে আছি। হঠাৎ একটা মেয়েকে একটা দোকানের সামনে কান্না করতে দেখি। এই মেয়ের বর্ণনা অনুযায়ী এটাই হবে। আমি মেয়েটাকে দেখিয়ে দিলাম আর মেয়েটা খুশি হয়ে দৌড়ে গেল। আমিও দৌড়ে গেলাম। আর তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, আসলে আপনাকে কি করে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আজকে না থাকলে কি যে হতো। আরে সমস্যা নাই, এটা তো আমার কর্তব্য ছিল। আপনার কাছে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? জি, আমি মিমি রহমান। এই এলাকার নতুন আসছি। বাবা পুলিশে চাকরি করে তো, তাই এখানে ট্রান্সফার হয়েছে, এই আর কি। আপনি? জি, আমি শাহরিয়ার রহমান, ইন্টার প্রথম বর্ষে পড়ি এই কলেজে। আর আপনি কোন ক্লাসে পড়েন জানতে পারি? আমি ক্লাস 9-এ পড়ি এই স্কুলে। আচ্ছা, আজকে বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে, মা বকা দিবে। অন্য একদিন কথা হবে, ভালো থাকবেন। এই বলে মিমি হাঁটা দিল তার বোনকে নিয়ে। আমি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছি। আমি আমার মানুষকে পেয়ে গেছি। এই মানুষটি আমাকে সবচেয়ে ভালো রাখতে পারবে। আমি যখন সামনের দিকে তাকিয়ে দেখি তখন মিমি বেশ অনেকটা দূরে চলে গেছে। আমি জোরেই বলে উঠলাম নিজের অজান্তে, কালকে আপনার জন্য এখানে অপেক্ষা করব। মিমি আমার কথা শুনে একবার আমার দিকে তাকালো আর আবার সামনের দিকে ফিরে চলে যেতে লাগলো। আমি একদিনে ওর দিকে তাকিয়ে আছি। তখনই তুষার আমার কাঁধে হাত রাখলো আর আমাকে বলতে লাগলো, দোস্ত, তোর মিমি চলে গেছে বাসায়। এবার আমরাও বাসায় যাই চল। আর আমাকে ট্রিট দিতে হবে তোর একটা কিছু হয়ে গেলে। আরে চুপ থাক, এখনও তো ভালো করে কথাই হলো না। আগে আমাদের মাঝে কিছু একটা হোক, তারপর এখন চল বাসায় যাব, কালকে আবার আসতে হবে। আমি বাসায় যেতে লাগলাম। রাস্তায় আনমনে সাইকেল চালিয়ে যাচ্ছি। কেন জানি মিমির কথাই মনে হচ্ছে আমার তো এমন কোনোদিন হয় নাই, তাহলে আজকে কেন হচ্ছে? আবার পরক্ষণই মনে হলো যাকে দেখে বুকের ভিতর উতাল পাতাল শুরু না হবে, বুকের ভিতর দগদগানি না হবে, সেটা কোনো ভালোবাসা নয়। আর আমার তো সব কিছু হচ্ছে, তার মানে আমি কি মিমিকে ভালোবাসি? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি বাবা বাসায় আসছে। আমি চুপচাপ রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর মাকে ডাক দিয়ে কফি আনতে বললাম। আর কফি খেতে খেতে পড়তে লাগলাম। এভাবে সময়টা ভালো করে পার হয়ে গেল। তারপর রাতের খাবার খেতে টেবিলে গেলাম। তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, কালকে তোর খালামণির বাসায় যাব মিজানকে নিয়ে। তুইও যাবি নাকি? তোর খালামণি নাকি অসুস্থ, তাই। মা আমি যাব না, তোমরা দেখে এসো। আমি বাড়িতেই থাকবো আর মিজানকে নিয়ে যাও। ও এখানে থাকলে ঘোরাঘুরি করবে, তার চেয়ে ভালো তোমার সাথে যাক। তারপর মায়ের সাথে কথা বলতে বলতে খেয়ে নিলাম আর রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে মিমির কথা ভাবছি। জানি না মেয়েটা পর্দার আড়ালে কতটা সুন্দর, এতটা ভালো লেগেছে। আমার কি বলবো, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর খাবার খেয়ে বাসার একটা চাবি নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে ভালোভাবে ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। কাকিদের ফ্ল্যাট আমাদের সামনেরটা। ওখানে দেখতে পেলাম বাইরে কাকি আর একটা ছেলে জুতা। আমিও তো ভাবলাম কেউ আসলো হয়তো। আমি কিছু ভেবে চুপচাপ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে রুমে শুয়ে আছি। কখন বিকাল হবে, আমি মিমির সাথে দেখা করব। হঠাৎ করে কাকিমার হাসাহাসি শব্দ ভেসে আসলো। বাসায় আমি ছাড়া কেউ নেই। বাবা অফিসে, মা মিজান খালামণির বাসায় গেছে। আমি দেখতে গেলাম, গিয়ে দেখি দরজা খোলা। বাবার সাথে ঝগড়াঝাটি, তবে আমি কাকির সাথে ভালো করে কথা বলি। আমার কাছে সবাই সমান। আমি গিয়ে কাকির রুমে গিয়ে দেখি কাকি আর হাসান নগ্নভাবে বিছানায় শুয়ে আছে। আমি যদি কাকি বলতে লাগলো, শাহরিয়ার, তুই আমার এখানে কি করিস? আর যা দেখেছিস কাউকে বলিস না প্লিজ, তাহলে আমার মান সম্মান থাকবে না। এই বলে কাকি জামা কাপড় পরতে লাগলো। হাসানও প্যান্ট শার্ট পরতে লাগলো। আমি কাকিকে বলতে লাগলাম, কাকি আমি তোমাকে মায়ের মতোই দেখি সব সময়। বাবার সাথে চাচুর ঝগড়া, তবু আমি একটা সময় তোমার সাথে কথা বলা বন্ধ করিনি। তোমাকে মায়ের মতোই দেখেছি। সেই তুমি কি না আমার বন্ধুর সাথে এসব করলে? ছি ছি, আমার ঘৃণা হচ্ছে তোমার ওপর। শাহরিয়ার বাবা, প্লিজ চুপ কর, কাউকে বলিস না এসব, তাহলে আমাকে রাস্তায় যেতে হবে। আসলে আমাদের মধ্যে কিভাবে এসব হয়ে গেল আমি নিজেও জানি না রে। তাক, কিছু বলার নেই।
তোমরা ভেবেছিলে আমিও আজকে মায়ের সাথে যাব, বাবাও থাকবে না, কাকাও নেই সারাদিন। ছি ছি, বলতেও ঘৃণা হচ্ছে। আমি এসব বলে রুমে চলে আসলাম। রুমে এসে চুপচাপ শুয়ে আছি। আসলে মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য, এসব শুয়ে শুয়ে ভাবছি। তখনই কাকি আমার রুমে আসলো আর আমার পায়ে ধরে বলতে লাগলো, প্লিজ শাহরিয়ার, আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাকি হয়ে তোর কাছে মাপ চাচ্ছি। আমি কখনো হাসানের সাথে যোগাযোগ করব না। আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে? ক্ষমা করার মালিক আল্লাহ, ওনার কাছে ক্ষমা চাও, আর তোমাকে কিছু বলার নেই। শাহরিয়ার, তুই চাইলে আমার সাথে এসব করতে পারিস, তবুও কাউকে এসব বলিস না, যদিও তুই আমার ছেলের মতোই। তোমার লজ্জা করছে না আমার সাথে এসব বলতে? এখনই আমার চোখের সামনে থেকে যাও, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কাকি আমার রাগ দেখে চলে গেল। আমারও বাসায় থাকতে ভালো লাগছে না। আমি সাইকেল নিয়ে বের হলাম আর তুষারকে কল দিয়ে বললাম নদীর পাড়ে আসতে। ও বলল, সরি রে, আজকে আসতে পারবো না, কাজ আছে বাসায়। কিছু মনে করিস না দোস্ত, কালকে আসবো, আজকে বাসায় চলে যা। আমি কিছু না বলে কেটে দিলাম আর একাই নদীর পাড়ে গেলাম। কালকে যেখানে বসেছিলাম সেখানেই বসে রইলাম। বসে বসে ফোনে গান শুনছি। আবার পরক্ষণই মনে হলো কাকির যা ইচ্ছা করুক, আমার কি? মৃত্যুর পর শাস্তি পেলে কাকি পাবে, আমার এখানে কি করার আছে? আমার সাবধান করার দরকার ছিল, আমি করেছি, এখন বাকিটা ওনার ইচ্ছে। তখনই দেখতে পেলাম মিমি আসছে। আমার বিশ্বাস হচ্ছিল না মিমি কালকে আমার কথা শুনে চলে আসবে। মিমি আমাকে দেখে হাত তুলল, আর পাশের দিকে তার ছোটো বোন আছে। মিমি এসে আমার পাশে বসলো, তবে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। তখন আমাকে মিমি বলতে লাগলো, কালকে আপনি তাড়াহুড়া করে আপনার হাতের ঘড়িটা ফেলে গিয়েছেন, এই নিন আপনার ঘড়ি। আমারও দিতে মনে ছিল না। ও আচ্ছা, সেই জন্যই বলি আমার হাত এমন খালি খালি লাগে কেন? তবে কিছুতেই মনে হচ্ছিল না। তা শুধু কি গৌরী দেওয়ার জন্য আসলেন? না, ঠিক তা না, আসলে একটু ঘুরতে আসলাম আর কি। বাসায় একা ভালো লাগে না, তেমন কোনো চেনা জানা বন্ধু নেই তো, তাই। ও আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? যদি তুমি কিছু মনে না করো। আর কিছু খাবে তুমি? আপনি ছেলে, আমি মেয়ে, আমাদের মধ্যে বন্ধু হবে আর লোকে কি বলবে? আমি কিছু খাবো না এখন, এভাবেই থাক। কেন, সমস্যা কি? আর আমরা কি সবাইকে বলতে যাব নাকি? আর শোনো, চাইলে তুমি আমার কাছে সব কিছু বলতে পারো। সেটা বুঝতে পারলাম, তবে আপনি মানুষটা ভালো, কিন্তু অনেকটা গম্ভীর টাইপের। মুখে কেমন যেন হাসি নেই। আপনি হাসবেন, মন খুলে হাসবেন। আমি মিমির কথা শুনে হেসে দিলাম। মিমিও আমার হাসি দেখে সেও হাসতে লাগলো। একটু পর আমি বললাম, আচ্ছা আমি তুমি করে বলি, আপনার কোনো সমস্যা হবে না তো? আসলে আপনার একটা কেমন যেন পর লাগে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আমি তো আপনার ছোট, তুমি করে বলবেন আমাকে। আর বাসায় কে কে আছে আপনার? বাসায় মা বাবা, ছোট ভাই আছে, পাশে কাকা কাকি, তাদের একটা মেয়ে আছে, বিদেশে থাকে। এই তো আমার পরিবার। ও আচ্ছা, ভালো। জানেন, আমার বান্ধবীদের না খুব মিস করি, ওদের সাথে কত আড্ডা দিতাম। আচ্ছা, আপনার অনেক বন্ধু তাই না? না, তেমনটা না, বন্ধু আছে অনেক, কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো কালকের ছেলেটাকে দেখলেন না, ওর নাম তুষার। ভালো, তবে দেখতে কিন্তু বকাটে টাইপের, যেটা আমার একদমই পছন্দ নয়। আমার এসব ভালো লাগে না। আরে কালকে তো ফাজলামি করে বলছে ও ভালো ছেলে। আচ্ছা বাদ দাও, তোমার ফেসবুক আইডি আছে বা নাম্বার? তোমার সাথে কথা বলতে পারতাম যদি। না, আমার নিজেরও তো ফোন নেই। ফেসবুক আইডি আছে, মায়ের ফোন দিয়ে চালাই আর কি। আপনার ফোনটা দেন, আমি দিচ্ছি। আমি আমার ফোনটা দিলাম। সে কি করলো এটা মিমি জানে। আমি বসে রইলাম আর তার ছোটো বোনের সাথে ফাজলামি করছে। একটু পর মিমি আমার কাছে ফোনটা দিয়ে বলল, আমি আমার নাম্বার আর আইডি দিয়ে দিয়েছি। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলিনি। আপনাকে কেন দিলাম জানেন? কারণ আপনাকে দেখে ভদ্রলোকের মতো লাগে। এখন আসি, ফ্রি থাকলে আমি কল দিতে বলবো। এটা আমার মায়ের নাম্বার। এই বলে তার ছোটো বোনকে নিয়ে চলে যেতে লাগলো। আমি নিচের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছি আর ভাবলাম ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আমি বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে ওর পিছনে হাঁটছি, কেউ যেন বুঝতে না পারে। আর তখনই দেখতে পেলাম একটা ছেলে সামনে এসে ফুল দিল। আমি থেমে গেলাম। মিমি এখনও জানে না আমি তার পেছনে হাঁটছি। মিমি যেটা করলো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মিমি ফুলটা নিয়ে ছেলেটাকে টাচ করে তাপ্পড় মারলো আর ছেলেটাকে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আপনি জানেন আমি কে? আমার বাবা ফোন দিলে
আপনাকে নিয়ে গিয়ে হাত পা ভেঙে দিবে। রাস্তায় মেয়ে দেখলে প্রপোজ করতে ইচ্ছে করে, তাই না? ভালোবাসা কি সেটা বোঝেন? যত সব ফাউল ছেলে। আমি দূর থেকে মিমির এসব কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি ভেবেছিলাম পিচ্ছি মেয়ে তো সব কিছু বোঝে না, এখন তো দেখি পুরো জাল মরিচ। এসব ভাবতে ভাবতে ওর পিছু নিলাম আর দেখলাম সামনে গিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। আমি সাইকেল নিয়ে গিয়ে একটা রিক্সা পাঠিয়ে দিলাম। তারপর ওর সামনে দিয়ে আমি আমার মতো সাইকেল চালিয়ে যাচ্ছি। ও রিক্সায় উঠলো, আমি রিক্সার সামনে সাইকেল চালাচ্ছি। একটু পর ওর বাসার সামনে নেমে গেল। রিক্সা মামা ভাড়া নিল না। মিমি বুঝে গেল আমি দিয়ে দিয়েছি, তাই আর কিছু না বলে চলে গেল। আমি আমার মতো বাসায় চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় এসে দেখি বাবা চলে আসছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাবা বলল মা সকালে চলে আসবে। আমি নিজেই কফি বানিয়ে পড়তে বসলাম। পড়তে তো নামে বসলাম, আসলে মিমির মেসেজের জন্য অপেক্ষা করছি। তখনই মিমি আমাকে মেসেজ দিল। আসসালামু আলাইকুম। আপনি আমার ভাড়া দিয়ে দিলেন কেন? আমার কাছেই তো টাকা ছিল, আমি তো দিতে পারতাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাদ দাও, পকেটে টাকা ছিল তাই দিয়েছি, এতে তো প্রশ্ন করছো কেন? তারপর বলো কি করছো? আমি বসে বসে কফি খাচ্ছি আর সাথে আম্মুর বকা খাচ্ছি। পড়তে বসি নাই তো, তাই এখনো আম্মু বকা দিয়ে যাচ্ছে। আপনি কি করছেন? আমিও সেম, কফি খাচ্ছি আর বই সামনে নিয়ে ফোন টিপছি। পড়তে ইচ্ছে করছে না আর কি। পড়াশোনা না করা যদি লাগতো কতই না ভালো হতো। তাহলে এখন মন দিয়ে পড়েন, পড়া ফাঁকি দিবেন না। তাছাড়া আপনি তো কলেজে পড়েন, তাই পড়াও বেশি। পরে কথা হবে, আমিও পড়তে বসবো এখন। তারপর বিদায় দিয়ে আমি অফলাইনে চলে আসলাম। আসলে মেয়েটা অনেক ভালো, খুব অল্প সময়ে অনেকটা ফ্রি হয়ে গেছি, অন্য সবার থেকে আলাদা। আর ওদিকে মিমি মনে মনে বলছে, 1 মাস ধরে নিয়মিত মনে মনে লক্ষ্য রাখি, কিন্তু মেয়ে হয়ে কি করে আগে থেকে কথা বলে ওর সাথে। কয়েকদিন প্রায় নদীর পাড়ে আসতো, আবার অনেক সময় 1 থেকে 2 দিন আসতো না, কিন্তু আমি প্রতিদিন যেতাম। দূর থেকে দেখতে ভালোই লাগতো আমার। তারপর হঠাৎ করে ছোট বোনটাকে খুঁজে পাচ্ছি না, সেটার জন্যই ওর সাথে কথা বলতে পেরেছি। আর এখন পর্যন্ত এত কিছু গাধা একটাও জানে না। একদিন একটা মেয়ের সাথে কথা বললো, পরের দিনে নাম্বার আইডি কি করে দিল এটাও বুঝলো না। হাদারাম একটা। 1 মাস ধরে কথা বলার চেষ্টা করছি, হাতছাড়া করব। এখন এত সুযোগ পেয়েও হাতছাড়া করব নাকি এসব ভাবছি আর মনে মনে একাই হাসছি। তারপর রুমে গিয়ে পড়তে বসলাম, তবে পড়া তো হচ্ছে না। আমি ওর আইডিতে ঢুকে ওর পিকগুলো দেখতে লাগলাম। দেখতে যথেষ্ট কিউট পিকগুলো, ডাউনলোড করে রেখে দিতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের ফোন করা যাবে না। সময় হলে প্রোফাইল থেকে দেখে নেব, আর দেখা তো হবেই। এদিকে আমি পড়া শেষ করলাম। পড়া শেষ করে ফ্রিজ থেকে আমি আর বাবা মিলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফোন টিপছি আর তখনই মিমির মেসেজ দেওয়া দেখলাম। মেসেজটা ওপেন করলাম। রাতে মা ফোন দেয় না, খাবারের পরে মা ফোন নিয়ে নেয় যদি আমি রাতে ফোন টিপি, তাই। আপনি কে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ লেখে অফলাইনে চলে আসলাম। তারপর ওর কথা চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর কলের শব্দে ঘুম ভাঙল, যদিও সচরাচর আমাকে সকালে কল দেয় না। আমি ঘুম ঘুম চোখে ফোনটা নিয়ে দেখি মিমির নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম আর অফিস থেকে আমাকে বলতে লাগলো, ওই, আপনি এখনো ঘুম থেকে উঠেন নাই কেন? কয়টা বাজে সেদিকে আপনার খেয়াল আছে? কলেজে যাবেন না? এই তো এখন উঠছি। তাছাড়া গড়ি তো আমার হাতের কাছে নেই, আর এভাবে কোনোদিন কল দিয়ে জাগিয়ে দেয়নি তো, তাই অবাক হলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি না হয় রোজ ঘুম ভাঙানোর দায়িত্বটা নিলাম আপনাকে জ্বালানোর জন্য, কি বলেন? সেটা তুমি ভালোই জানো, আমি আর কি বলবো এখানে। আমি ফ্রেশ হয়ে আসি। তোমার আজকে স্কুল নেই, যাবেন আজকে? স্কুল আছে, এখন রেডি হব। আল্লাহ হাফেজ। আপনি নাস্তা করে কলেজে যান, পরে এসে কথা হবে ইনশাল্লাহ। এই বলে কল কেটে দিল। আমি উঠলাম। আজকে সকালটা যেন এক নতুন রূপে শুরু হলো। একটা মিষ্টি কণ্ঠ শুনে ভালোই লাগছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। আর গিয়ে দেখি বাবার টেবিলের উপরে 100 টাকা রেখে গেছে আমার জন্য, আর পাউরুটি আর জেলি। আমি নাস্তা করে কলেজের জন্য বের হলাম। আমি আমার মতো কলেজে যাচ্ছি
আর রাস্তায় দেখতে পেলাম মিমি রিক্সা নিয়ে যাচ্ছে। আমি তাকে একটা হাসি দিলাম। কিছু বলবে না, শুধু তাকিয়ে মুচকি হাসবে? এত হাসি যে কোথা থেকে আসে কে জানে। আমাকে দেখে কি ওর হাসি পায়? কলেজে যেতে বললাম কতক্ষণ আগে, আর উনি মাত্র যাচ্ছে, শয়তান একটা। হঠাৎ ভিড়ের মধ্যে কোথায় দিয়ে চলে গেল, দেখতেই পেলাম না। আমিও আমার মতো স্কুলে চলে আসলাম। আমি কলেজে এসে ক্লাস করতে লাগলাম, আর এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম আর বের হলাম মাঠে। মাঠে এসে বসে আছি গাছের নিচে, তখন তুষার বলতে লাগলো, কিরে মামা, প্রেমে টেমে পড়লি নাকি? তুই এখন তো দেখছি সবসময় হাসি খুশি থাকিস, ব্যাপার কি? আমাকে সব কিছু খুলে বল। আরে তেমন কিছু না, আর হাসি খুশি দেখা কি অন্যায় নাকি? চল এখন বাসায় যাব, আর মিমির দিকে কেউ যেন তাকাতে না পারে, সাবধান। এই তো পেটের ভেতর থেকে বের হচ্ছে, এত লুকোচুরি করলে চলে বল? এখন চলো রেস্টুরেন্টে, তারপর বাকি কথা সেখানে গিয়ে হবে। আমি রেস্টুরেন্ট চিনি না, আর ওখানে গিয়ে কি করে সেটাও জানি না। আমি বাসায় চললাম, বিকালবেলা নদীর পাড়ে দেখা হবে এই বলে সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। ধরতে পারলে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমি বাসায় গিয়ে দেখি মা চলে আসছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর খাবার খেয়ে রুমে এসে ফোন টিপছি, আর তখনই মিমির মেসেজ আমাকে বলল, খাওয়া দাওয়া করা শেষ আপনার? আর রাস্তা এভাবে হাসার কি আছে? হুম, আমাকে দেখে হাসি ছাড়া আর কিচ্ছু আসে না আপনার? না, হাসি ছাড়া অন্য কিছু আসে না। কেন জানি একটা লজ্জামাখা হাসি আসে। আমি কি করব বলো? এখানে আমার দোষ কোথায়? আপনার তো কোনোই দোষ নাই। তা এখন কি করেন? কোনো মেয়ের সাথে লাইন মারেন নাকি? কি, কোনটা? লাইন কি আজও বুঝতে পারলাম না আমি। তুমি আমার চেয়েও ভালো করে বোঝো, আমি পিচ্ছি একটা ছেলে। হয়েছে হয়েছে, চাপা কম মারেন। এখন কি ঘুমাবেন নাকি কথা বলবেন, কোনটা? আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে, ভাবছি কি করব। না, এখন ঘুমাবো না, আর ঘুম এমনিতেও আসবে না। শিক্ষা সফরে যাচ্ছে, যাও। তাহলে এতে দ্বিধামত পোষণ করার কি আছে? ওখানে গেলে ঘুরতে পারবো, এটা ঠিক, কিন্তু ছেলেরা ফাজলামো করবে, সেটা আমার একদম সহ্য হয় না। ওদের সাথে কথা বলতে চাই না, তবুও ওরা আমার সাথে এরকম করে। ও আচ্ছা, তাহলে তোমার যেতে হবে না। তোমার বাবাকে বলে দাও আমি যাব না। আর একটা কথা বলবো, আমার সাথে ঘুরবে তুমি, যদি তোমার সমস্যা না হয়। ঘুরতে পারি, কিন্তু জানেন বাবার জন্য ভয় লাগে, যদি কেউ বাবাকে বলে দেয়, আর তখন কি হবে? আর মাও বকা দিবে অনেক। সমস্যা নাই, আমরা না হয় একটু দূরে গিয়ে ঘুরবো, তাহলে তো আর এমন সমস্যা হবে না। আর বাইকে উঠতে পারো তুমি। আমার না বাইকে উঠতে অনেক ভালো লাগে। আগে বাবার বাইক ছিল, অনেক উঠতাম, কিন্তু এখন তো গাড়ি কিনেছে, তাই আর উঠা হয় না। তোমার কি বাইক আছে? আমার বাইক নাই, কিন্তু আমার বাবার বাইক আছে। যদিও এত ভালো না, তবে ঘুরতে যাবার জন্য ভালোই হবে। ঠিক আছে, তাহলে কালকে ঘুরতে যাব। আপনি সকাল 9টার দিকে নদীর পাড়ের রাস্তায় বটগাছটা আছে না, ওখানে থাকবেন। তারপর ঘুরবো, মাকে বলবো খালামুনির বাসায় যাব, পরে ঘুরে খালামুনির বাসায় চলে যাব। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু যদি তোমার আম্মু ফোন করে জিজ্ঞাসা করে তোমার খালামণির কাছে মিমি গিয়েছে কিনা, তখন কি হবে? ও হ্যাঁ, এটাও তো একটা বড় সমস্যা। তাহলে কি করব আমি? আমার মাথায় তো কিচ্ছু আসছে না, আপনি একটা বুদ্ধি বের করেন। স্কুল তো খোলা, একদিন স্কুলে না গিয়ে স্কুল টাইমে করলাম। আর তুমি যেহেতু বোরকা পরো, তাহলে স্কুল ড্রেস পরে কেউ বুঝবে না তুমি এই স্কুলে ছাত্রী। স্কুলে যাওনি বলো, বুদ্ধিটা কেমন? আইডিয়াটা মন্দ নয়, কিন্তু ভয় করছে। আমি তো কখনো স্কুল পালিয়ে কোথাও যাইনি, যদি কেউ জেনে যায় তখন? শোনো, লাইফে একটু চিল করার দরকার আছে। একদিনের জন্য কিছু হবে না, আর লাইফে একটু রিস্ক না নিলে হয় না। হয়েছে হয়েছে, আপনি তো আর মেয়ে নন, আপনি কি করে বুঝবেন কতটা বিপদ সামলানো লাগবে ধরা পড়লে? সব সময় নেগেটিভ চিন্তা মাথায় আসে কেন তোমার? একটু পজিটিভলি চিন্তা করো, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। এভাবে ওর সাথে কথা বলতে লাগলাম, আর বিকালবেলা নদীর পাড়ে আসলাম, আর এসে দুজনে পাশে পাশে হাঁটছি। আমি আর চোখে ওর দিকে তাকাচ্ছি, ও সেটা হয়তো লক্ষ্য করেছে। আমি আর চোখে তাকিয়ে মুচকে হাসছি একা একা, আর ওদিকে মিমি মনে মনে বলছে, ছাগল একটা, আর চোখে তাকাবে আর হাসবে, মনে করে আমি কিচ্ছুই বুঝবো না, তাই না? আপনিও বলবেন না, আমিও বলবো না, এভাবে হয়ে যাবে। আমাদের তখনই দেখলাম হঠাৎ করে পাশ থেকে দৌড়ে গেল, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না।
আর তাকিয়ে দেখি একটা বিড়াল নদীর পানিতে পড়ে যাচ্ছে। ও বিড়ালটাকে তুলে আদর করলো আর আমার কাছে নিয়ে এসে বলতে লাগলো, দেখো বিড়ালটা খুব সুন্দর না? আজকে থেকে এটা আমার সঙ্গী, আমি লালন পালন করব। আমার না বিড়াল খুব ভালো লাগে। সুন্দর আছে। আপনার মতো ভালো করে লালন পালন করলে আপনার সাথে ছায়ার মতো থাকবে। আইসক্রিম খাবেন? বিড়ালটা ধরো, আমি আইসক্রিম নিয়ে আসি। আমারও আইসক্রিম খেতে ইচ্ছে করছে, চকবার নিয়ে আসি কেমন? মিমি হ্যাঁ বলল। আমি বিড়ালটা মিমির কাছে দিলাম আর আইসক্রিম নিয়ে আসলাম, আর দুজন মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি। তখনই কোথা থেকে তুষার এসে বলল, শাহরিয়ান, তুই এখানে বসে আছিস, তোকে আমি কতগুলো কল দিয়েছি, তুই জানিস কি হয়েছে? সেই খবর কি রাখিস তুই? আরে বেটা কি হয়েছে সব কিছু বল। আমার বাসায় কোনো সমস্যা হয়েছে কি? তোকে তোর বাসা থেকে পুলিশ খুঁজছে, তোর নামে মামলা হয়েছে, তোর ফোন ট্র্যাক করে ও এখানে আসতে পারে। তুই ধর্ষণ করেছিস এই অপরাধে। মানে কি বলিস? আমার তো মাথায় কিছু আসছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোথায় কি করলাম? দোস্ত, আমি তো এত কিছু জানি না, হয়তো তোর কাকি এই কাণ্ড করেছে। এখন কি করবি বল? পালিয়ে যাবি? দেখ পালিয়ে যাব কেন? আমি তো কিছুই করিনি, আর বাবা মা আছে তো। চল বাসায় যাব, দেখি কি হয়েছে। আর মিমি তুমি বাসায় চলে যাও। আমি তুষারকে একটু সামনে যেতে বললাম, আর দেখলাম মিমির চোখের কোণে বিন্দু বিন্দু পানি। আমি মিমিকে কাকির ব্যাপারে সব কিছু খুলে বললাম, আর এসব শুনে মিমি নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, যদি কখনো ফিরে আসি তাহলে আবার নতুন করে হবে। আমার নামে মিথ্যা মামলাটা দিয়েছে, কাকা রাজনীতি করে, তাই ওনার পাওয়ার আছে। শুধু একটা কথা বলবো, অনেক মিস করব তোমাকে। আমার স্মৃতি হিসেবে না হয় বিড়ালটাই থাকলো। এই বলে বিড়ালটার মাথায় হাত দিয়ে দৌড়ে তুষারের সাথে বাসা যেতে লাগলাম। একটু পর বাসায় চলে আসলাম, আর এসে দেখি বাসাটা চারদিকে পুলিশ ঘিরে রেখেছে। আমি গিয়ে দেখি মা বাবার সাথে একজন পুলিশ অফিসার বসে আছে। আমি সামনে যেতেই মা আমাকে টাস করে তাপ্পড় মারলো আর বলতে লাগলো, তোকে কি আমি কোনো কিছুর অভাব দিয়েছি বল? শেষ পর্যন্ত তুই এতটা নিচে নামতে পারলি? তুই ইয়াবা ব্যবসায়ী, আর তোর মায়ের মতো কাকির সাথে এসব করতে লজ্জা করলো না তোর? এখন তোর কাকি 3 মাসের প্রেগনেন্ট। মা সব কিছু মিথ্যা, তুমি বিশ্বাস করো আমি এসব কাজ করিনি। আমার কথাটা একবার বুঝতে চেষ্টা করো প্লিজ। ওরা মিথ্যা বলছে। কিসের মিথ্যা বলছে? আমি নিজের চোখে প্রমাণ। পুলিশ অফিসার তোর রুম সার্চ করে 100 ইয়াবা পেয়েছে। আর এই দেখ তোর কাকির রিপোর্ট আর ডিএনএ এর সাথে ম্যাচ করেছে। এসব কি করে মিথ্যা হতে পারে? বাবা তুমি অন্তত বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। কাকির ষড়যন্ত্র এসব, ওরা সম্পত্তির জন্য এসব করছে। আমার কিছু হলে ওরা সুযোগ পাবে। রুহুল সাহেব, আপনি অনুমতি দিলে আমি আসামিকে নিয়ে যেতে পারি। আমাদের দেরি হচ্ছে। এই কে আসিস? গ্রেপ্তার করো এই বদমাশকে। তখন একটা পুলিশ এসে আমার হাত পিছনে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো আর নিয়ে যেতে লাগলো। আমি মাকে কান্না করতে করতে বলতে লাগলাম, মা গো আমি এসব করিনি। মা আমাকে একবার বিশ্বাস করো, আমি এসব করিনি। তুমি আমার উপর বিশ্বাস করো। বাবা তুমিও আমাকে পুলিশের হাতে তুলে দিও না প্লিজ। কিন্তু বাবা মা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আর পুলিশ আমাকে নিয়ে গাড়িতে তুললো, তারপর আমাকে নিয়ে থানায় নিয়ে আসলো, তারপর আমাকে জেলে ঢুকিয়ে দিল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, হয়তো বাবা একটু পর আমাকে ছাড়াতে আসবে। বাবা আইনজীবী, কত লোকের জামিন করিয়েছে, আর আমি তো ওনার ছেলে। তাছাড়া আমি তো কোনো দোষ করিনি। এসব বসে বসে ভাবতে লাগলাম, কিন্তু এসব ভাবতে ভাবতে সন্ধ্যা পার হয়ে গেল। রাত আনুমানিক 11টা বাজে, কিন্তু বাবা এখনও আসছে না। আর আমাকে সে অফিসারটা এসে বলতে লাগলো, এই তুই কি ভাবছিস তোর বাবা তোকে ছাড়িয়ে নিতে আসবে? কখনোই না। তোর ব্যাপারে সকল প্রমাণ রয়েছে, এখানে তোর বাবার কিচ্ছু করার নেই। ওনাকে পুরস্কার দেওয়া উচিত, উনি তোর মতো ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কি করে পারলি? এটা নিজের কাকির সাথে এরকম করলি, তোর মায়ের বয়সী। স্যার বিশ্বাস করেন আমি কিছু করি নাই। আমার উপর ওরা মিথ্যা মামলা দিয়েছে, আমাকে একটু বুঝতে চেষ্টা করেন প্লিজ। সব আসামি ধরা পড়লে একই কথা বলে, তুইও তার ব্যতিক্রম না। রিমান্ডের মায়ের পিঠের উপর পড়লে তখন এমনি সব স্বীকার করবি। এখন এই রুটি খেয়ে নে। এই বলে অফিসার চলে গেল। আমি রুটিগুলো ফেলে দিলাম। আমি এসব কোনোদিনও খাইনি। এভাবে রাতটা অনেক কষ্টে পার হলো। সকালবেলা খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছি কখন বাবা থানায় এসে নিয়ে যাবে, কিন্তু বাবা আসলো না। সকালবেলা না চাইতেও খেয়ে নিলাম, আর এভাবে সকাল পার হয়ে দুপুর হয়ে গেল। প্রতিটি সেকেন্ড যাচ্ছে এক একটা বছরের মতো।
তখনই সেই অফিসার আসলো আর আমাকে বলতে লাগলো, রিমান্ডার মায়ের খাওয়ার জন্য তৈরি হয়ে নে। দেখছিস খারাপ লোকের সাথে পরিবারও পাশে থাকে না, আর তুই যেটা করছিস জঘন্য কাজ। এই বলে চলে গেল। আমি নিশ্চুপ হয়ে কান্না করছি। একটু পর আমাকে নিয়ে যাওয়া হলো টর্চার সেলে। তারপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। আমি স্বীকার করিনি। এভাবে 3 দিন পার হলো। এখন ঠিকমতো দাঁড়াতে পারি না। আর চতুর্থ দিন আমি সকালবেলা জেলের ভিতর আমার নিতর দেহটা পড়ে আছে, ওঠার শক্তিটুকুও নেই। আমি থানায় আসলাম, আর থানায় এসে অফিসারকে বললাম শাহরিয়ার সাথে দেখা করতে চাই। তখনই অফিসারটা আমাকে চিনে ফেললো আর আমাকে বলতে লাগলো, আরে তুমি মিমি না, স্যারের মেয়ে? মা তুমি থানায় কেন? কোনো সমস্যা হয়েছে তোমার? আমাকে বলো কি হয়েছে। না আঙ্কেল, আমার কিচ্ছু হয়নি। আপনারা 3 থেকে 4 দিন আগে শাহরিয়া নামের একটা ছেলেকে ধরে আনলেন না? আমি ওনার সাথে দেখা করতে চাই, প্লিজ আঙ্কেল, প্লিজ। আর এটা বাবাকে জানাবেন না। দেখো মিমি, কোর্টের অর্ডার ছাড়া দেখা করার নিয়ম নেই। তাছাড়া ওর বিরুদ্ধে ধর্ষণ, মাদকদ্রব্য বিক্রয় এসব দায়ে মামলা, অনেক ঝামেলা। তবু তুমি যখন বলেছো তাহলে কি আর করা, যাও তাহলে। এই কে আসিস? শাহরিয়ারের সাথে দেখা করিয়ে দে, যাও মা। আমাকে একটা পুলিশ নিয়ে গেল শাহরিয়ার সাথে দেখা করানোর জন্য। আমি গিয়ে দেখি রক্তাক্ত একটা নিথর দেহ পড়ে আছে। মুখটা সে আগের মতো নেই, গায়ে শার্ট নেই, পিঠের উপর রিমান্ডের মাইর খাওয়া দাগগুলো দূর থেকে বোঝা যাচ্ছে। অনেক দিকে রক্ত বের হচ্ছে। আমি গিয়ে ডাক দিলাম, শাহরিয়া কেমন আছো? আমি মিমি, আমার দিকে একবার তাকাও। আমি মিষ্টি গন্ধটা শুনে উপরের দিকে কষ্ট করে মাথা তুলে তাকালাম। দেখি মিমি আসছে। ওর সামনে মুখ দেখাবো কি করে? আমি আমি যে সবার চোখে খারাপ। নিচের দিকে তাকিয়ে আবার শুয়ে পড়লাম। আর তখন মিমি বলতে লাগলো, আমি জানি আপনি কোনোদিন এমন জঘন্য কাজ করতে পারেন না। আপনার উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটু কথা বলেন, একটা বার আমার হাতটা ধরে দেখবেন, অনেক ভালো লাগছে। কিন্তু না, ও পারলো না ঠিক মতো হাতটা নাড়াতে, পারছে না। আমিও সহ্য করতে না পেরে চলে আসলাম বাসায়। বাসায় এসে কান্না করতে লাগলাম। কেন হ্যাঁ এমনটা হয়ে গেল? খুব ভালোই তো চলছিল, আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? এদিকে আমি শুয়ে শুয়ে মনে হয় মৃত্যুর প্রহর গুনছি। 1 দিন 2 দিন করতে করতে পার হয়ে গেল 3 মাস। এই 3 মাসে বাবা মা একবারের জন্য দেখতে আসেনি। মিমি আসতো, কিন্তু ওর সাথে কথা বলার সাহসটুকু হয় না, কারণ আমি ওর যোগ্য না। হঠাৎ করে একদিন অফিসার আমার কাছে এসে বলল, তোর বাবা তোর জামিন অনেক আগেই করে নিতে পারতো, কিন্তু কেন করেনি জানিস? তোর শাস্তির প্রয়োজন ছিল। এখন ভালো হওয়ার চেষ্টা কর। স্যার আপনাকে একটা কথা বলি। আপনি আজকে যে মিথ্যা মামলার জন্য এসব বললেন, আপনি নিজে একদিন আমার জন্য গর্ব করবেন। আমি পুলিশ কমিশনার হব। আপনি দরকার পড়লে ডায়েরিতে লিখে রাখেন আজকের দিনটা। স্যার আমি এখনও বলছি, আমি এসব করিনি। আসি স্যার, ভালো থাকবেন। এই বলে বের হলাম। বাবা আমার সাথে কোনো কথা বলছে না। আমাকে নিয়ে গাড়িতে তুললো আর বাসায় যেতে লাগলাম। বাসায় যেতে কেন জানি খুশি খুশি লাগছে না। ভাবছি এখন কি বাসায় যাওয়া ঠিক হবে? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে নামলাম। বাবা আগে আগে যাচ্ছে, আমি পিছনে মাথা নিচু করে আসছি। একটু পর মা আমাকে দেখতে পেল। ভাবলাম মা হয়তো আমাকে জড়িয়ে ধরবে আর কান্না করে দেবে, কিন্তু আমার ভাবনাকে পাল্টে দিয়ে মা আমাকে শুনিয়ে বাবাকে বলতে লাগলো, এই আপদটাকে কেন ছাড়িয়ে নিয়ে আসলে? জেলে পচে মরতো। আমার তো এখন একটাই ছেলে। শাহরিয়ার নামে আমার কোনো ছেলে ছিল না। এই বলে মা ভিতরে চলে গেল। আমি ভিতরে গেলাম, দেখতে পেলাম আমার ছোট ভাই আমার সাথে কথা বলছে না। কেমন যেন আমাকে দেখে এড়িয়ে চলে গেল। আমি আমার রুমে আসলাম। রুমে এসে দেখি ধুলা বালি জমে স্তূপ পড়ে আছে। হয়তো কেউ পরিষ্কার করে নাই, আর করবেই বা কেন? এমন একটা বাজে ছেলে। আমি পরিষ্কার করে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত, ডাক্তার দেখানো লাগবে, কিন্তু পকেটে একটা টাকাও নেই। ফোনটা অবশ্য দিয়ে দিয়েছে। আমি চার্জার খুঁজে ফোনটা চার্জে দিলাম, তারপর শুয়ে আছি। কিন্তু খুব খিদে পেয়েছে। আমি উঠলাম আর টেবিলে গিয়ে দেখি বাবা খাবার খাচ্ছে। আমি গিয়ে বসলাম আর মা খাবার দিল না। আমি নিজেই খাবার নিয়ে খেতে লাগলাম। অর্ধেক খাওয়া শেষ, তখন মা বলতে লাগলো, এমন আপদ মানুষের মুখ দেখাও পাপ। আল্লাহ আমার চোখগুলো অন্ধ করে দিতে পারে না, যেন এমন ধর্ষণকারীকে দেখতে না হয়। আমি খাবার রেখে উঠে গেলাম আর রুমে চলে আসলাম। রুমে এসে কান্না করতে লাগলাম। এটা ছাড়া কী বা আমার করার আছে? আর শরীর ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দিকে রাত। আমি ঘড়ির দিকে তাকিয়ে দিকে রাত 2টা বাজে। খুব খিদেও পেয়েছে। তখন অল্প খেয়ে উঠে আসছি। আমি উঠে গিয়ে টেবিলে গেলাম,
গিয়ে দেখি খাবার নাই। তখনই মা উঠে আসলো আর আমাকে দেখে বলতে লাগলো, শেষ পর্যন্ত নিজের ঘরে চুরি করতে যাচ্ছিস? এত অধঃপতন হয়েছে তোর, ছি ছি। তুই মরতে পারিস না, তাহলেই শান্তি পাবো। হ্যাঁ মা, আমি মরে গেলেই তোমরা শান্তি পাবে। আমি এখনই বলছি আমি এসব করিনি মা, আমি নির্দোষ, একবার বিশ্বাস করো। মা চলে গেল, আমার কথা কোনো কর্ণপাত করলো না। আমি পানিকে চলে আসলাম। এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। দিন দিন অবহেলা বেড়ে চলছে। আমি চলে যাব। আমি রাতের বেলা একটা ছোটো চিরকুট লিখলাম, বাবা মা তোমরা বিশ্বাস করো আমি এসব করিনি। একদিন ঠিকই সত্যিটা জানতে পারবে, হয়তো সেদিন আমি আর থাকবো না। চলে গেলাম কোনো অজানায়। আমার জন্য দোয়া করো যেন অনেক বড় হতে পারি। আল্লাহ হাফেজ। আমি চলে আসলাম। মিমির কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে জানি না মেয়েটা কেমন আছে। আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য কোথায় যাবো সেটা জানি না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 6টা। তখনই দেখি কাকি এদিকে আসছে। আমি দেখো না দেখার বান করে অন্যদিকে হাঁটতে লাগলাম, কিন্তু কাকি আসতো আর আমাকে বলতে লাগলো, আরে কোথায় যাচ্ছিস? তোকে যদি মিথ্যা মামলাটা দিতাম তাহলে আমার জেনে যাওয়ার একটা সমস্যা ছিল। আসলে এই বাচ্চাটা হাসানের, তোকে বলে দিলাম আমাকে ব্যবহার কর, তোর লাভ হবে। আমি চাই শারীরিক চাহিদা, যেটা আমি হাসানের কাছ থেকে পেয়েছি। তুই যদি আমাকে শারীরিক চাহিদা দিতি তাহলে আর এমন হতো না। এখন তোদের সমস্ত সম্পত্তি আমাদের। মানুষ শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য এতটা নিচে নামতে পারে জানা ছিল না। তুমি মানুষ না, তুমি মুখোশধারী জানোয়ার। আরে দূর, শোন, আমার প্রতিদিন এক একটা পছন্দের আমি নেশা করি। জানিস এখন যে যাচ্ছি পার্টিতে, ওখানে খেলা হবে। আমি সহ্য করতে না পেরে থাপ্পড় মারলাম আর চলে যেতে লাগলাম। আমি বাস স্টেশনে এসে টিকিট কেটে বাসে বসলাম। ফোনটা অনেক আগেই বিক্রি করে দিয়েছি। 17,000 টাকার ফোন 5,000 টাকায় বিক্রি করলাম। এই 5,000 টাকাই আছে আমার কাছে। আমি বাসে বসে আছি। বাস একটু পর ছেড়ে দিল আর চলতে লাগলো তার আপন গতিতে। আমি কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুমটা ভাঙলো আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। আমি বাসের হেল্পারকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে। ও বলল আর 20 মিনিটের মতো লাগতে পারে। আমি ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম আর একটু পর বাস থামলো আর সাইনবোর্ডে বড় বড় করে লেখা মহাকালী বাস টার্মিনাল। বুঝতে পারলাম ঢাকায় চলে আসছি। আমি নেমে একটা দোকানে বসে চা খেলাম। চা খেতে খেতে ভাবছি কি করব, কোথায় যাব। পরক্ষণই মনে হলো আমার আগে বাসা নিতে হবে, তারপর একটা কাজ খুঁজতে হবে আর পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি রাতটা ওখানেই কাটিয়ে দিলাম। সকালবেলা নাস্তা করে একটা বাসা খুঁজতে লাগলাম, কিন্তু কেউ বাসা ভাড়া দিতে চায় না, ব্যাচেলার বলে। আমি অনেক কষ্টে একটা বাসা পেলাম, 2,500 টাকা ভাড়া। আমি দুপুরবেলা কিছু জিনিস কিনে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজে রান্না করে নিলাম। পকেটে হাত দিয়ে দেখি আর 500 টাকা বাকি আছে। আমি কে শুয়ে আছি। বিকাল পর্যন্ত শুয়ে থেকে বের হলাম কাজ খুঁজতে। আমি একটা গ্যারেজে আসলাম আর এসে কথা বললাম। সিএনজি চালানোর জন্য আমি অনেক কষ্টে রাজি করালাম, কিন্তু সমস্যা হলো যা ইনকাম হবে এর 60% তাকে দিতে হবে। আমি কোনো উপায় না পেয়ে রাজি হলাম। এভাবে 1 দিন 2 দিন পার হয়ে সপ্তাহ পার হলো। এখন বেশ ভালোই আছি, পড়াশুনো শুরু করে দিয়েছি। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করি, রাতের বেলায় পড়াশোনা করি। এভাবেই দেখতে দেখতে চলে গেল 4টা বছর। এই 4 বছরে নিজেকে পরিবর্তন করেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন পুলিশ অফিসার। আমাকে সেই আমার নিজের শহরে ট্রান্সফার করা হয়েছে। আমি এখন এই থানার ওসি। সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে যেতে লাগলাম। হাতে অনেকগুলো কেস পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। আমি থানায় গেলাম আর গিয়ে দেখি সেই চেনা পুলিশ অফিসার আমাকে দেখে সালাম দিল আর অবাক হয়ে তাকিয়ে আছে। যারা আগে থেকে আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সোজা কেবিনে চলে গেলাম আর সবাইকে আসতে বললাম। যারা এই সময় আমাকে মিথ্যা মামলার জন্য আমাকে রিমান্ডে নিয়েছে ওরা আসলো আর মাথা নিচু করে তাকিয়ে আছে। আমি বললাম, স্যার আপনি একদিন আমাকে মিথ্যা মামলা দিয়েছিলেন। আপনি ভালো করে জানতেন আমি নির্দোষ ছিলাম, তবুও আপনি টাকার জন্য বিক্রি হয়ে গিয়েছিলেন। আপনাকে এখনও কেন স্যার বলছি জানেন? কারণ আপনাকে সে আগের মতোই সম্মান করি। ও এখন আসল কথায় আসি। আমার নামে মিথ্যা মামলা ছিল, সেটা আশা করি সব কিছু জানেন। আর নির্দোষ না হলে আমি থানার ওসি হয়ে আসতাম না। তবে এটা ঠিক যে আপনি সাহায্য না করলে আমি কখনোই এত পরিবর্তন হতে পারতাম না। তবে পরিবার হারিয়ে গেছে, সম্মান হারিয়ে গেছে, নিজের মানুষটা হারিয়ে গেছে। এখন চাইলে আপনাকে আমি কি করতে পারি জানেন?
আসলে সরি স্যার, আমি ওই সময় ওটা না করলে আমার অনেক বিপদ হতো। আপনার কাকা আমাকে টাকা দিয়ে ভয় দেখিয়েছিল, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই নিন আপনার ট্রান্সফার সার্টিফিকেট। আপনাকে রাঙ্গামাটি ট্রান্সফার করা হয়েছে, ওখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এর সাথে থাকবেন। স্যার মাথা নিচু করে চলে গেল। বাকি সবাই বয়ে দাঁড়িয়ে আছে। আমি বলতে লাগলাম, নতুন করে মিস্টার শফিকের নামে তদন্ত শুরু করেন। ওনার স্ত্রী মাদকদ্রব্য চোরাচালান করে। এই নিন ফাইল, 2 দিনের মধ্যে থানায় দেখতে চাই। এই বলে বের হয়ে আসলাম। আর এখন মিমির বাসায় যাব। জানি না কেমন আছে মিমি, আজও কি আমার আছে কিনা। আমি মিমির বাসার সামনে আসলাম আর এসে ভিতরে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে বাইরের দোলনায় বসে আছে আনমনে। আমার মন বলছে এটাই মিমি। আমি গিয়ে সামনে দাঁড়ালাম আর মিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে মিমি আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। কেন আমাকে না বলে চলে গিয়েছিলে? আমি কি দোষ করেছিলাম তোমার কাছে? কেন আমাকে কষ্ট দিলে? এত বছর ধরে আমি কি করে থেকেছি সেটা জানো? আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। মিমি কিছু করার ছিল না, আমি নিজেকে তৈরি করেছি। আমি এখন এই থানার ওসি। জানো মিমি, তোমাকে কত মিস করেছি। রাতে শুয়ে শুয়ে কান্না করতাম। আমি জানতাম তুমি একদিন ফিরবে, তাই আজও অপেক্ষা করে আছি তোমার জন্য। তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমি ফিরে আসছি, আর কোনো চিন্তা করো না। এখন আমার প্রতিশোধ নেওয়ার পালা। আমার কাকা কাকিকে অ্যারেস্ট করব। ওরা রাজনৈতিক নেতাদের সাহায্যে অপকর্মে লিপ্ত। এখন কি বাসায় ফিরে যাবে নাকি অন্য কোথাও? আর জানো, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতাম জানো তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বাসায় যেতে ভালো লাগে না। এত বছর নিজের পরিবার ছাড়া দেখেছি তো, তাই অভ্যাস হয়ে গেছে। আমার মা আমাকে বিশ্বাস করলে না, এটাই কষ্ট। আন্টি আমার কাছে এসেছিল, তুমি নির্দোষ সেটা নিউজ পেপারে বেরিয়েছিল। আন্টি আঙ্কেল তোমাকে পাগলের মতো খুঁজে চলছে, কিন্তু কেউ জানতো না তুমি কোথায়। এরপর যখন তোমার কাকা হাসানের বিরুদ্ধে কথা ওঠে, তখন তোমার কাকা রাজনৈতিক ক্ষমতা দিয়ে সব মিটমাট করে দেয়। আর 1 বছর ধরে এখনো এভাবেই আছে। আমি জানতাম এমন কিছু হবে, তোমার উপর আমার বিশ্বাস ছিল। এখন বাসায় ফিরে যাও, আমার এই কথাটা রাখো। আমি মিমির সাথে আরও কিছু কথা বলে চলে আসলাম। একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে তা মিমিকে না দেখলে জানতে পারতাম না। মিমির চেহারা আগের মতো চঞ্চলতা নেই, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম। আমাকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল। আমি বাসার সামনে আসলাম, এসে দিকে বাসাটাও সে আগের মতোই আছে, কিন্তু দেয়ালে আবছা দাগ পড়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে কলিং বেল দিলাম, আর তখন মা এসে দরজা খুলে দিল। মা আমাকে দেখে জড়িয়ে ধরতে চাইলো, আমি বাধা দিলাম। আর তখন মা বলতে লাগলো, শাওরিয়ার বাবা, আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে ভুল বুঝেছিলাম। আমি তোর মা হয়ে ক্ষমা চাচ্ছি। কই গো, দেখে যাও, শাহরিয়ার আসছে। তখনই মায়ের ডাকে বাবা রুম থেকে বের হয়ে আসলো। বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, মা বাবা তোমরা এখন ঠিকই বুঝতে পারছো, কিন্তু তখন যদি আমাকে একবার বিশ্বাস করতে, তাহলে দিনের পর দিন না খেয়ে থাকতে হতো না। দিনের পর দিন শ্রমিকদের কাজ করেছি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে পড়াশোনা করেছি, নিজের যোগ্যতা চাকরি পেয়েছি, আর এখন ফিরে আসছি। আর এখন তোমরা বলছো বাহ দারুণ তো। বাবারে, আমাদের একটু বুঝতে চেষ্টা কর। তখন আসলে তোকে যদি বিশ্বাস করতাম তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। তুইও যা শাস্তি দিবি আমরা তাই মাথা পেতে নিব বাবা। না মা, তোমাদের ওপর আমার আর কোনো অভিযোগ নেই। সবই হয়তো আমার ভাগ্যে লেখা, তাই হয়তো আমার সাথে এমন হয়েছে। আজকে কষ্ট করেছি বলে আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। আমাকে মা শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না, মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর মা আমাকে নিয়ে ভিতরে গেল, আর সামনে যা পারছে তাই খাবার দিচ্ছে। আমি মায়ের কাণ্ড দেখছি। এভাবে সময়টা পার হলো। একটু পর মেজান আসলো আর এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম, আর এখন রুমে এসে শুয়ে আছি। আর তখন তুষারের গলা শুনতে পেলাম। তুষার সুজা আমার রুমে এসে বলতে লাগলো, কি রে, আমাকে ভুলে গেলি নাকি শালা? শুনলাম এই থানার ওসি হয়ে গিয়েছিস, তা আমাকে কি জেলে নিয়ে যাবি নাকি? আরে বাদ দে, এখন বল কেমন আছিস? তুই বিয়ে করেছিস মনে হয়, কারণ আগের চেয়ে মোটা হয়েছে দেখছি। হ্যাঁ রে, বাবার অফিসে জয়েন করার পর বাবা মা মিলে আমাকে বিয়ে করিয়ে দিল। কিছুদিন পর চাচ্চু ডাক শুনতে পারবি।
তাই নাকি? তা তুই রোম্যান্স করতে পারিস? জানতাম না তো। এখন চলো কোথা থেকে ঘুরে আসি। চল, অনেক দিন একসাথে আড্ডা দেওয়া হয়নি, তবে তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তুই সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছিস। তারপর তুষারের সাথে বের হলাম। তারপর অনেক অনেক জায়গায় ঘুরলাম। রাত 10টার দিকে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। মায়ের সাথে কথা বললাম। তখনই পুলিশের গাড়ির শব্দ পেলাম। আমি কি হয়েছে দেখার জন্য পিস্তল নিয়ে বের হলাম। বের হয়ে দেখি আমারই থানার অফিসার আমাকে বলল কাকা আর কাকিকে অ্যারেস্ট করার জন্য আসছে। আমিও ভিতরে যেতে বললাম, আর ওরা চারদিক থেকে ঘিরে ফেললো। আর একটু পর নিয়ে আসলো। কাকি আমাকে দেখে বলতে লাগলো, শাহরিয়ার বাবা, আমাকে ওরা নিয়ে যাচ্ছে। ওদেরকে না কর বাবা, আমি কিছুই করিনি, আমাকে নিয়ে যেতে না কর। অফিসার নিয়ে যাও, আর আমি সকালে আসছি। রাতে ওদেরকে এমনভাবে পিটাবে সব স্বীকার করে নেয়। আর রাইসা, তুমি ওনাকে দেখবে। এই বলে নিয়ে চলে গেল। আমার ফোনে একটা কল আসলো, আর কলটা পেয়ে আমি রিসিভ করলাম আর কথা বললাম। উপর থেকে কল দিয়েছে। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম আর বের হলাম। আর তখন পিছন থেকে মা জিজ্ঞাসা করলো, কিরে শাহরিয়ার, এত রাতে কোথায় যাচ্ছিস? এখন যাওয়ার দরকার নাই, কালকে সকালে যেখানে যাবার যাবি। মা, আমাদের মতো অফিসারদের দিনরাত বলতে কিছু নেই। সরকার আমাদের বেতন দেয় মানুষের সেবা করার জন্য। এটা বলে বের হয়ে আসলাম আর ফোন করে ফোর্স রেডি করলাম আর একটা বসিতে গেলাম। গিয়ে আমি ওখানের সানিকে অ্যারেস্ট করে তুলে দিলাম আর বিভিন্ন জায়গায় অপারেশন করলাম। এসব করতে করতে দেখি রাত 2টা বেজে গেছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো একটু দেরি করে। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। দেখি মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে। আমি গিয়ে বসলাম আর মা খাবার দিল। আমি খাবার খাচ্ছি, তখনই মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, সবকিছুই তো এখন হলো, এবার বিয়েটা করে নে। আমি চাই মিমিকে এই বাড়ির বউ করে আনতে। তোর তো মিমিকেই পছন্দ, মেয়েটাও ভালো। সমস্যা নেই, তুমি ওদের বাসায় কথা বলো, দেখো কি বলে। আমার মনে হয় রাজি হতে পারে। এই বলে খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে মাকে বিদায় দিয়ে থানায় যেতে লাগলাম। থানায় এসে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ এসে আমার সামনে দাঁড়ালো। অনুমতি না নিয়ে আসলো। আমি দেখার জন্য সামনে দেখালাম। দেখি মিমি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বসতে বললাম আর ও বসে আমাকে রাগি কণ্ঠে বলতে লাগলো, সেই যে দেখা করে বাসায় গেলেন, এরপর কি আমার কথা একটু মনে পড়লো না আপনার? ফোনটাও তো ধরেননি। মানে আসলে ফোন বাসায় ভুল করে ফেলে আসছি, তাই আর অনেক রাত পর্যন্ত কাজ করেছি তো একটু ক্লান্ত ছিলাম। এখন আপনি আমার সাথে যাবেন, আর যদি এখন না করেন যে আপনি আমার সাথে যাবেন না, কাজ আছে, তাহলে আপনাকে কি করব সেটা পরে বুঝতে পারবেন। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল আর গাড়িতে বসলাম। আমি নিজের মতো করে গাড়ি চালাচ্ছি। মিমি গাল ফুলিয়ে বসে আছে। আমি নদীর পাড়ে আসলাম আর এসে মিমিকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসলাম। আর মিমির কোলে মাথা দিয়ে মিমির রাগে আমার চুল ধরে টানাটানি করছে। আমি হাসছি আর তখন মিমি রাগে বলতে লাগলো, লজ্জা করছে না এভাবে যে হাসছো তুমি? আমাকে বিয়ে করবে কবে এটা বলো, আমার আর সহ্য হচ্ছে না। কেন, বিয়ে করার কি দরকার? এভাবেই চলতে থাকুক দিনকাল। যতদিন বাঁচি প্রেম করে বাঁচবো। কত বছর প্রেম করা হয়নি। উফ, আমাকে রাগিও না বলে দিলাম, পরে কিন্তু সত্যি সত্যি কান্না করে দিব। আমার কথা কি তোমার একটু মনে হয়নি? আমি ফোনটা নিয়ে বসেছিলাম, কখন তুমি ফোন করবে? মা বিকালে তোমাদের বাসায় যাবে বিয়ের তারিখ ঠিক করতে। তুমি বাসায় গিয়ে ওনাদের সাথে কথা বলো। মাকে বলেছি, মা রাজি হয়েছে, বাবাও হয়তো রাজি হয়ে যাবে। বাবা মাকে দেখে ভয় পায়, মা যাই বলে বাবা তাই করে। ও আচ্ছা, তাহলে তো 3-4 দিনের মধ্যে বাসর করতে পারবো, আশা করা যায়। তুমি কি বলো? এত বছর কষ্ট করলে এখন একটু বাসরটা করি। দূর, আমার লজ্জা করে, এসব বলো না। যখন হবে তখন দেখা যাবে। এখন শোনো, আপনার দেওয়া সেই বিড়ালের কথা মনে আছে? এখনো আমার কাছে আছে, সব সময় আমার সাথেই থাকে। ও আচ্ছা, ভালো। তা আমাকে কি এখন একটু আদর করা যায়? খুব আদর পেতে ইচ্ছে করছে, দাও না একটু। না, আমি পারবো না। এমন পাবলিক প্লেসে আদর করা যায় নাকি? যখন সময় হবে তখন আর আপনাকে চাইতেও হবে না। এভাবে মিমির সাথে কথা বলতে লাগলাম। কত কথা জমে আছে আমাদের মাঝে। তারপর দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে মিমিকে বাসায় নামিয়ে দিলাম আর আমি থানায় চলে আসলাম। আর এসে নিজের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে সময়টা পার হলো। রাত 9টার দিকে বাসায় ফিরলাম আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। আর দেখি বাবা বসে আছে। আমি বসে বলতে লাগলাম, মা, কাকার ফাঁসির রায় দিয়েছে আদালত। উনি চোরাচালান, নারী পাচার, আরও বিভিন্ন ব্যাংক থেকে টাকা লোন নেওয়া
3টা মেয়েকে দর্শন করে খুন করেছে, আর কাকির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এটাই তো হওয়ার ছিল, যে যেই রকম কর্ম করবে সে সেরকম শাস্তি হবে। এসব বাদ দে, তোকে ফিরে পেয়েছি, এটাই লাখ লাখ শুক্রিয়া। কালকে অফিসে যাওয়ার দরকার নাই, কালকে তোর গায়ে হলুদ, পরশু তোর বিয়ে। মা, এত তাড়াতাড়ি কেন? 2 দিন পর দিলে ভালো হতো না? তা না একটু ঝামেলা ছিল, এটা শেষ করে তারপর বিয়ে করতাম। না ঠিক আছে, তেমন বড় করে অনুষ্ঠান হবে না, পারিবারিক ভাবেই বিয়েটা হবে। আর এসব ইচ্ছে মিমির জন্যই করা হয়েছে, তুই আর কোনো দ্বিমত পোষণ করিস না। আমি আর মাকে কিছু বললাম না। খাবার খেয়ে রুমে এসে শুয়ে মিমিকে কল দিলাম, আর অপাস থেকে ফোন রিসিভ করে বলতে লাগলো, যাক, আর মাত্র একদিন, তাহলেই তো আমি আমার মানুষটাকে নিজের করে পাবো। হে আল্লাহ, একদিন ধৈর্য ধরার তৌফিক দাও। ওই পিচ্ছি মেয়ে, এত পাগল কেন? বাসর রাতে তোমাকে বুঝাবো কত দানে কত চাল হয়। বাসর রাত সারা জীবন মনে থাকবে। আমিও কি আপনাকে ছেড়ে দিব নাকি? আমিও দিতে পারি, এমন জায়গায় মাইর দিব না আপনাকে, কাউকে দেখাতে পারবেন না। এভাবে মিমির সাথে কথা বলতে লাগলাম রাত 2টা পর্যন্ত। কথা বলে ঘুমিয়ে গেলাম। পরদিন আর অফিসে গেলাম না, মেহমান আসা শুরু হয়ে গেছে। আর কাজ করতে করতে দিনটা পার হলো। পরদিন বিকালবেলা রেডি হয়ে নিলাম, মিমিদের বাসায় যেতে লাগলাম। মিমিদের বাসায় এসে ভালোভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। এখন রাত 11টা, বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, সাথে তুষার আছে, আরও বন্ধুবান্ধব। তখন তুষার বলতে লাগলো, স্যার, আপনি ম্যাডামকে নিয়ে একটু কম খেলবেন। ম্যাডাম তো আগে থেকে প্রস্তুত না, বুঝেই নাও। আর ম্যাডাম পিচ্ছি একটা মেয়ে। আমি কি তোর মতো লুচ্ছা নাকি? যা সর, আমাকে রুমে যেতে দে, আমার ঘুম পাচ্ছে। এই 2 দিন খুব কাজ করা হয়েছে, মেহমানদের সেবা করতে করতে আমি শেষ। আহা, এত তারা কিসের বন্ধু? তোমার বউ তো ভেতরেই আছে। তোমার বউকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না। এখন আমরা এখানে 5 জন আছি, তাই 5,000 টাকা দে। আমার কাছে 1 টাকাও নাই, সব শেষ করে দিয়েছি, বিশ্বাস কর। আজকে বাকি, কালকে দিমুনি। এখন তোরা যা, আমাকেও যেতে দে। না রে ভাই, বাকিতে কাজ হবে না। আর টাকা না দিলে তোর জন্য ফার্মাসি থেকে নিয়ে আসা ওটাও পাবি না। দুর্বল, কি যে বলিস, আমার কিছু লাগবে না। এই বলে ওদেরকে ধাক্কা দিয়ে আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে দরজা লাগিয়ে হাসতে লাগলাম। আর তখন বাইরে থেকে বলতে লাগলো, সালা বাটপাড়, আজকে ছুটে গেলি, কালকে তো ঠিক পাবো, তখন আদায় করে ছাড়বো। এই আয়, তোর আর লাভ নাই। আমি কাঠের দিকে তাকাতেই দেখতে পেলাম মিমি ঘুমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি ফাজলাম করে বলতে লাগলাম, বেঁচে থাকো বেচ্ছি, বেঁচে থাকো। আমি তোমাকে অনেক দোয়া করি তুমি যেন তোমার স্বামীর সাথে ভালো রোমান্স করতে পারো। তুমি কি আর কোনোদিন ভালো হবে না? যাও, উজু করে আসো, নামাজ আদায় করতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি অজু করে আসলাম, আর দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে আমি শুয়ে পড়লাম। আর একটু পর মিমি আমার বুকে এসে কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, বড্ড ভালোবাসি আপনাকে। একবার অধিকারটা আদায় করি, যা কথা বলার অন্যদিন কথা বলবো, এখন শুধু আদর করবা। আমি তো আদর করতে পারি না, তুমি আদর করো। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো। হ্যাঁ, আর টুরজোড়া আমি দখল করে নিচ্ছি। আমি টুরজোড়া দখল করে নিলাম, আর 10 মিনিট পর ছেড়ে দিলাম। আর মিমির গলায় চুমু দিতে লাগলাম। মিমি চোখ বন্ধ করে আছে, আমি মিমির গলায় পেটে চুমু দিচ্ছি। মিমি চোখ বন্ধ করে কেঁপে উঠছে। এভাবেই হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। ফজরের সময় কারো মিষ্টি টুরের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। আর আমি অনুভব করলাম কারো শরীরে কোনো কাপড় নেই। মিমি কাঁথা জড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বুকে শুয়ে আছে। মিমি আমাকে বলতে লাগলো, তা মহারাজ, এবার তো আমাকে ছাড়ুন, রাতে তো অনেক আদর করলেন, আমাকে তো উঠে নামাজ পড়তে হবে, আপনি উঠে নামাজ পড়ে নিন। আচ্ছা, একবার আপনি আর একবার তুমি, এটা কি শুরু করছে বলো তো? আর আমি একটু ঘুমাবো, তুমিও আমাকে ধরে ঘুমাও। আমার যা ইচ্ছে তাই বলবো, তাতে তোমার কি? এখন এখন কোনো ঘুম নেই, উঠে গোসল করে নামাজ পড়বে, আর কোনো ব্যতিক্রম হবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, উঠছি, কিন্তু আমি এখানে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে যাব, তুমিও ঘুমাবে আমার সাথে। মিমি আমাকে ছেড়ে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর গোসল করে বের হলো। আমি কিছু একটা পেঁচিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আর তখন মিমি বলতে লাগলো, এই আবার কি হলো? যাও না, গোসল করে আসো, দেরি হয়ে যাচ্ছে তো নামাজের। প্লিজ শোনা, এখন যাও, পরে আবার আদর করব। আচ্ছা যাচ্ছি, কিন্তু কবে বাবা হব সেটা বলে দাও। কদিন পর খুশির সংবাদ শুনতে পারবো বলো?
মিমি লজ্জা পেয়ে আমাকে ছাড়িয়ে নিল। আমিও গোসল করে নামাজ আদায় করে নিলাম, তারপর শুয়ে পড়লাম। মিমি কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিতেই আমি ঘুমিয়ে গেলাম। আর ঘুম ভাঙলো মিমির ডাকে। আই ওঠো না, অনেক সকাল হয়েছে, আজকে অফিসে যাবে না? তোমাকে কল দিচ্ছে, এই নাও ফোন রিসিভ করে কথা বলো। আর ফ্রেশ হয়ে টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। আমি ফোনে কথা বলতে লাগলাম আর মিমি চলে গেল। আমি কথা বলে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম আর এসে খাবার খেতে লাগলাম। মিমিকে সুযোগ বুঝে খাইয়ে দিলাম। মিমি চোখের পানি ছেড়ে দিল আর আমাকে বলতে লাগলো, এই দিনটার জন্য আমি সব সময় অপেক্ষা করতাম। আজকে আমি অনেক খুশি। আমি জীবনে আর কিচ্ছু চাই না, সুন্দর সংসার হয়েছে, এটাই অনেক। আমি মিমির চোখ মুছে দিলাম আর তখনই দেখি মা আসছে। মিমি স্বাভাবিক হয়ে গেল। আমি খাবার শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে মিমিকে বিদায় দিয়ে চলে আসলাম থানায়। তারপর কাজ করতে করতে দিনটা পার হয়ে গেল। রাত 9টার দিকে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে এসে ল্যাপটপে কাজ করছি। মিমি এসে বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো মা বাবার জন্য মন খারাপ। আমি সব কিছু রেখে বারান্দায় গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, চিন্তা করো না, বছর পার হলেই তোমার জন্য নতুন মা নিয়ে আসবো, তখন সারাদিন খেলা করবা। এখন মন খারাপ করো না। ইস, লজ্জা করে না আমার? এভাবে বলো না, চুপচাপ থাকো। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, আজকে শক্ত করে জড়িয়ে ধরেন। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম আর গলায় চুমু দিতে লাগলাম। আর মিমি চোখ বন্ধ করে আমার চুল আঁকড়ে ধরে আছে। আর মিমি আমার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, তুমি আর আমাকে শান্তি দিলে না, চলো রুমে চলো, আজকে আমি তোমাকে বুঝাচ্ছি। এই বলে ও আমাকে কোলে তুলে নিল। আমিও হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। এভাবে না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা।